চাঁদনি আপা দেবর আমার বুকে হাত দিয়েছে আপা। আমি খুব ব্যথা পেয়েছি জানো, কি বিচ্ছিরি ছোঁয়া। 7 বয়সী ছোট বোনের মুখে এমন বিশ্রী একটা কথা শুনেই শরীরটা শিরশির করে কেঁপে উঠল চিত্রার। ঘামাক্ত মুখখানা রাগে লাল বর্ণ ধারণ করলো। বোনের দিকে দৃষ্টি দিতেই দেখল ছোট্ট মেয়েটা ভয়ে কেমন গুটিসুটি মেরে আছে। তাড়াতাড়ি বোনকে নিজের দুহাতে আঁচলে আগলে নিল সে। হতবম্ব কণ্ঠে বলল, দেখি তো আমার চেরি সোনা, জামাটা একটু সরাও, আপা একটু দেখি। সবচেয়ে নিকটতম ভরসার স্থান পেয়ে মেয়েটা নিদিতায় সরালো। জামা সরাতে আটকে উঠল চিত্রা। কেমন লাল হয়ে গেছে মেয়েটার সাথে ধবধবে চামড়াটা। কি বিশ্রীভাবেই না শুয়েছে এতটুকু বাচ্চাকে। ভাবতে ঘৃণায় টইটুম্বুর হয়ে গেল চিত্রার শরীরের প্রতিটি শিরা উপশিরা। খেপে উঠল সে। অথচ বাড়ি ভর্তি এত মানুষ, ঝোঁকের বাসে কিছু করে বসলে তার খেসারত না আবার ছোট চেরিকে দিতে হয়। বিরক্ত রাগ দুটো অনুভূতি মিলেমিশে একাকার হয়ে তখন আন্দোলন শুরু করলো চিত্রার মস্তিষ্কে। তখন বাইরে থেকে তার ডাক পড়ল। আজ তার বড় বোন চাঁদনির গর্ভকালীন সময় 7 মাস পূর্ণ হওয়ায় ছোটখাটো একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে চাঁদনির শ্বশুরবাড়ির লোকজন এসেছে। অবশ্য তার আপন বড় ভাই না চাঁদনি, তার বড় চাচার মেয়ে হলেও চাঁদনি আপা। আর ছোট্ট চেরিও তার আপন বোন না, তার ছোট চাচার মেয়ে হলো চেরি। চেরির পূর্ণ নাম হলো তোফা, কিন্তু আদরকার সবাই বাচ্চাটাকে চেরি বলে। আর মেয়েটা চেরির মতনই সুন্দর, আদরে গোলগাল। তাই তো এতটুকু বাচ্চাও আজেবাজে ছোঁয়ার শিকার হলো। চিত্রের পরিবারটা বেশ বড় পরিবার বলা যায়। চিত্রার বাবা মা, বড় চাচা চাচি, ছোট চাচা চাচি, চিত্রের আপন ভাই তুহিন, বড় চাচার ছেলে 2 জন দিহান আর তিশান, ফুপি আর ফুপার একমাত্র ছেলে, বাড়ির সকলের ছোট সদস্য অনয়, চেরির ছোট আরেকজন বড় বোন চিত্রার বড় আপা ওহিয়াপা এবং চিত্রা নিজে, চাঁদনির বড় চাচার মেয়ে। কিন্তু তার বিয়ে হয়েছে তিথাই তাকে এই পরিবারের দলে আর টানা হয় না, কারণ সে এখন অন্যের ঘরে। একমাত্র চাঁদনির বিয়ে হওয়ার ফলে এত বড় পরিবারের একমাত্র সদস্য কমেছে। আপা, আম্মু শুনলে তো আমায় বকবে, তাই না? আম্মু তো বলে দুষ্টামি করতে না, এত অচেনা কারোর সাথে না খেলতে। আমি কিভাবে জানবো ওই ভাইয়াটা আমাকে চকলেটের কথা বলে এমন ব্যথা দিবে? আমি আর দুষ্টামি করবো না আপা। চেরির এমন অসহায়ত্ব দেখে বুক ভার করে কান্না এলো চিত্রার। বয়সন্ধিকালের বয়স তো, তাই আবেগের স্রোতে কান্নাটাই আসে প্রথমে। কিন্তু সে কাঁদবে না মেয়েটার সামনে, তাহলে মেয়েটা আরও বেশি ভয় পেয়ে যাবে। কণ্ঠনালীতে আটকে থাকা কান্নার স্রোতটা গিলে ফেলল চিত্রা। খুব কষ্টে মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বলল, কেন খেলবে না তুমি? হ্যাঁ, অবশ্যই খেলবে। আপা আছি না তোমার সাথে, কেউ কিছু করবে না। আর দেখো, তুমি কেবল ওই পচা ভাইয়াটার রুমের সামনে আর যাবে না, কেমন? মনে থাকবে তো? অবচেরি ডানে বামে মাথা নাড়ালো। কি নিষ্পাপ ছোট্ট মুখখানা, টানটানা মায়া মায়া দুটি চোখে বাচ্চাটার। অনেক ফর্সার স্বাস্থ্য ভালো হয়, ভীষণ আদরে লাগে মেয়েটাকে। আর এই ছোট্ট মেয়েটার শরীরের হাত দিতে নাকি বাধেইনি ওই লোকটার। কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, এত সহজে তো ছাড়া যাবে না অসভ্যটাকে। বোনের মুখখানা ধুয়ে দিয়ে সুন্দর করে চুলগুলো বেঁধে দেয় চিত্রা। কান্না করতে করতে লাল হয়ে গেল বাচ্চাটার মুখ। পারে না যে বুকের স্নেহটুকু ঢেলে দেয় মেয়েটার তারে। চেরিকে তৈরি করিয়ে চিত্রা নিজেও গোসল করে এলো। মাত্র কলেজ থেকে এসেছিল সে, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার, তাই এখন নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কলেজে। সেই সুবাদে বাড়িতে অনুষ্ঠান থাকা সত্ত্বেও তাকে কলেজ যেতে হয়েছিল। সে অবশ্য তত উন্নত শ্রেণীর ছাত্রী না, কোনো মতে চালনসই রেজাল্ট হলেই সে যথেষ্ট। ভদ্রের উত্তাপ্ত গরমে পরিবেশ ঘামাটত, আর সেই গরম দিয়ে এসে হুট করেই এমন ঘটনার সম্মুখীন হওয়াতে বিরক্তিতে ভেপে তেতে ভাব চলে এলো শরীরে। গোসল করে আপাতত কিছুটা শান্তি মিলেছে। গোসল করে লাল টুকটুক একটা 3 পিস পরল চিত্রা। অতঃপর চেরি হাতের থেকে বাড়ির বাগানের দিকে এগিয়ে গেল। মূলত অনুষ্ঠানটা সেখানেই। বিকট আয়োজন করা হয়েছে চাঁদনির জন্য। কত রকমের খাবারের সে আয়োজন করা হয়েছে তা হিসেব করেও শেষ করা যাবে না যেন। চিত্রা ছুটে সে ধপাস করে আপুর পাশে ঘেঁষে বসে পড়ল। চিত্রাকে দেখে ভারী পেটের গোলগাল ফর্সা ধবধবে চাঁদনি মুচকে আসলো। বাম গালটা টেনে দিয়ে বলল, কই ছিলিস চিতাবাঘ? এতক্ষণ লাফিয়ে কি পরীক্ষা দিয়েছিস শুনি? পরীক্ষাকে এত সিরিয়াসলি নেওয়ার মেয়ে তো তুই না, কি ব্যাপার শুনি? বড় আপার দিকে আর চোখে তাকিয়ে বাঁকা হাসলো চিত্রা। বেশ ভাব নিয়েই বলল, তোমাদের মতন জর্জ ব্যারিস্টার হওয়ার মতন ছাত্রী হয়তো না, তাই বলে পাস মার্কটা তুলব না? বাবাকে তো চেনো, ফেল করার অপরাধে না আবার জেলে দিয়ে দেয়। নিজের ক্ষমতা যে দাপট দেখায় সে। চিত্রের কথায় হাসলো চাঁদনি। মেয়েটা তার বাবাকে তেমন পছন্দ করে না বলা চাই, বেশ ভয় পায়। একমাত্র বোন নিজের বাবাকে ছাড়া পুরো পৃথিবীকেও
উত্তক্ত করার ক্ষমতা ওর আছে। বাবার সাথে ওর যে শীতল একটা যুদ্ধ প্রতিনিয়ত হয় তা সবারই জানা আছে। তবুও নিজের বাবাকে তো আর এমন কথা বলার শোভা পায় না। সেই জন্য চাঁদনিকে চোখ রাঙালো, ছোট্ট ধমক দিয়ে বলল, এমন বলে না চিতাবাঘ, তুই না ভদ্র মেয়ে। হ্যাঁ, আমি কি তা অস্বীকার করেছি? ভদ্র বলেই তো পিছে পিছে বলছি। অভদ্র হলে তো মুখের সামনেই বলতাম। কথাটা বলে ফিসলে হাসল চিত্রা। চাঁদনি রেগেও রাগের গিয়ে মুখ রাখতে পারল না। চিত্রা এমনটাই, যেখানে থাকবে সেখানে হাসির মেলা বসবে। চাঁদনি আর চিত্রের কথার মাঝে চোখের গোল চশমাটা ঠেলতে ঠেলতে হরেক পথের ভাজার থালা নিয়ে উপস্থিত হলো ওহি। ঘাড় অব্দি চুলগুলো বেশ গরমে বিরক্ত করছে তাকে। ওহির মুখমণ্ডল একটা নিষ্পাপ নিষ্পাপ ভাব থাকে সবসময়, আর মেয়েটা বেশ গম্ভীর। বড় পিতলের থালাটার মাঝে 7 রকমের ভাজি। ভারী থালাটা চাঁদনির সামনে রেখে ক্ষান্ত হলো সে। সব খাবার আপাতত চলে এসছে। থালাটা রেখে ওড়না দিয়ে নিজের মুখটা মুছল ওহি। চেরিকে নিজেরকে টেনে নিয়ে ছোট্ট কণ্ঠে বলল, তোমার খিদে লেগেছে চেরি, আপা কি তোমাকে খাবার খাইয়ে দিবে? ছোট্ট চেরি ওহির কোমরের দিকে জামা আঁকড়ে টানে ডানে বামে নাড়িয়ে বলল, বড় আপার খাওয়া হোক, তারপর আমি খাবো। চিত্রা আপা খাইয়ে দিবে। চেরির কথাটা ভালো লাগলে ওহির বিরক্তিতে নাক মুখ কুচকে বলল, তোমার চিতা আপা নিজের খাবার নিজেই খেতে পারে নাকি? সে তোমাকে খাইয়ে দিবে। ওহির কথায় মুখ ভেঙচি কাটল চিত্রা। চেরির দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তোমার মেজো আপা অনেক খেতে পারে বুঝলা, তাই তো এমন কাঠির লাহার শুকনা। ওহি নাক মুখ চিটকানোর কথা ফিক করে হেসে দিল চিত্রা। হাসতে হাসতে বলল, তোমার চিত্রা আপা নিজের খাবার নিজেই খেতে পারে নাকি যে তোমাকে খাইয়ে দিবে? এই চিত্রা, কেমন ভাষা ব্যবহার করিস বাড়িতে? তোর সাথে থেকে চেরিও এসব শিখে। ছোট আপা, তুমি তো শিক্ষক হবে তাই না? তোমার সাথে পারফেক্ট মানাবে সেই পেশা। এখনই তোমার মাঝে একটা মাস্টারনি ভাব আছে। সমস্যা নেই, তুমি আমাদের দিয়েই প্রথম প্র্যাকটিসটা করতে পারো, আমরা মাইন্ড করব না। চিত্রা কথার তালে চাঁদনিও হাসল। ওহির কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল উত্তরবিহীন। চিত্রার সাথে কথা বলাটাই একটা বোকামি। আর ওহি বরাবরে নিজের ভীষণ চালাক দাবি করে। পুরো বাগান ভর্তি নিজেদের বাড়ির মানুষই গিজগিজ করছে। মাত্র অনুষ্ঠান শুরু হবে, হুট করেই কোট প্যান্ট পরা চাঁদনির দেবরটা হাজির হলো। ধপ করে বসে পড়ল চিত্রার পাশে। তাকে দেখতে গুটিয়ে গেল ছোট্ট চেরি। চিত্রার হাসি মুখী বর্ষা নামলো। মুখটা আধার করে সে চাঁদনির পাশ থেকে উঠে চেরির সাথে দাঁড়ালো। চাঁদনির দেবর মাহিন সবার দিকে তাকিয়ে কেমন হাসলো। গদগদ কণ্ঠে চিত্রার উদ্দেশ্যে বলল, আরে আরে বিয়াহি সাহেব, উঠে পড়লেন যে, আমার পাশে বসলে কি ক্ষয় হয়ে যাবে নাকি শরীর? চিত্রা মুখ বাঁকালো, অন্যদিকে তাকিয়ে বলল, আপনার তো অনেক কারেন্ট, যদি শখ খেয়ে যাই। চাঁদনি কোনো মতে নিজের হাসি মুখ বজায় রাখলো। বোনের এমন ভঙ্গিমের কথা তার তো মোটেও পছন্দ হয়নি, সেটা প্রকাশ না করায় আপ্রাণ চেষ্টা চালালো। চিত্রা বড় ভাই তুই এগিয়ে এলো বোনের দিকে, বেশ গভীর স্বরে বলল, চিত্রা যাতে একটু ছাদে মরিচের গাছ থেকে কালো কালো কয়েকটা মরিচ তুলে আন। যার একটা চাঁদনি মরিচের ঘ্রাণ পেলে খুশি হয়ে যায়, জানিয়ে। ভাইজান, বরাবর পেটে ছোট্ট বাবুটা ঝাল খেতে পারবে? চেরির প্রশ্নে হাসে তুহিন, মাথায় আদুরে আতুরে হাত বোলায়। হ্যাঁ, খেতে পারবে। চেরিও খুব সাহসী বাবু, তাই পারবে। ঝাল না খেলে বড় হবে কিভাবে? ঝাল না খেলে বড় হওয়া যায় না বুঝি? এর জন্যই কি বাহার ভাই এত ঝাল খায়? তাই তো বলি, বাহার ভাই অত বড় কেন? তুহিন মিষ্টি এসে চেরির গালে টেনে দিও, অতঃপর চোখের ইশারায় চিত্রাকে মরিচানার তাকাতে দিল। যেই না চিত্রা যেতে নিবে তন্নির মধ্যে চিত্রার বড় সাথে হাজির। ব্যতিব্যস্তি কণ্ঠে বলল, আহা, দুপুর হয়ে গেল যে, অনুষ্ঠান শুরু করতে হবে। চিত্রামা, যা তো বারকে ডেকে আন। এক দৌড়ে যাবি আর এক দৌড়ে আসবি, যা। চিত্রা মাথা দুলিয়ে ছোট লাগানো ছাদের দিকে। তবে যাওয়ার আগে চেরি ছোট্ট আপার সাথে থাকার নির্দেশনা দিয়ে গেল। ছাদের টুকটাক সবজির গাছের পাশাপাশি অনেক রকমের ফুল গাছ অবস্থিত। বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করাই যেন চিত্রের কাজ। তার ভীষণ ভালো লাগে এই কাজ করতে। তাই তো ছাদে প্রবেশ করার সাথে সাথেই পা বাড়ালো ফুলগুলো দিকেই। কয়েকদিন আগে 3টা নতুন ফুলের গাছ লাগিয়েছিল। আজ সবগুলো কি সুন্দর হাসি হাসি ফুটফুটে ফুটন্ত মুখ দেখা যাচ্ছে। চিত্রের মুগ্ধতা সামলাতে না পেরে পত্রলেখক মৌসন্ধ্যা আর রঙ্গন ফুলের গাছ থেকে একটা একটা করে ফুল ছিঁড়ে নিল। এই ফুলের গাছগুলো তত সহজলভ্য নয়। কিছুদিন আগে যখন সে এই 3টা ফুলের গাছের জন্য হাহুতাশ করছিল, তখন সাথে দেখা যায় এ ফুলের গাছ। চিত্রা জানে ভাইজান বা বড়চা ছাড়া এ কেউ কাজ করেনি।
কারণ তারা দুইজন চিত্রার সকল আবদার পূরণ করার জন্য সর্বদা সচেষ্ট থাকে, আর চিত্রা আবদারটাও যেন তাদের কাছেই। আনমনি ফুলগুলো মাথায় গুছতেই পেছন থেকে ভারী পুরুষালী কণ্ঠ ভেসে এলো। এই মেয়ে, ফুল ছিঁড়ছ কেন? গাছের ফুল সহ পাই, তাকে ছিঁড়ে নিজের চুলে গোজার মধ্যে কোনো মহত্ব নেই। গভীর পুরুষালী কণ্ঠে এমন ধমক বিরক্ত হলো চিত্রা। সেই বিরক্ত ভাব কপাল কুঁচকে ঝেড়ে ফেলে বলল, গাছটা কি আপনার? গাছটা কি তোমার? তোমারও না, গাছটার বর্তমানে যেখানে অবস্থানরত সেই মাটির উপর দাঁড়িয়ে আছে, গাছটা এখন তার। লোকটা যে বরাবরই যুক্তিতে পারদর্শী চিত্রা তা জানে, তাই গভীর মানবকে বিব্রত করতে কুটিল হেসেই বলল, তাহলে আপনিও তো আমার বাড়িতে অবস্থান করছেন, তাহলে আপনি কি আমার? ছেলেটা হাসলো। চিত্রা মাথায় যে অসৎ বুদ্ধির সরাসরি সেটা সে ভালো করে জানা আছে। তার দু আঙুলের মাঝে সিগারেট টান শেষ দিয়ে ধোঁয়াগুলো আকাশপানে উড়িয়ে কেমন সতর্ক কণ্ঠে পড়ল, আমায় জ্বালাতে এসো না মেয়ে, নিজে জ্বলে যাবে। চিত্রা মুখ ভেঙচি কাটল, গোমরা মুখ করে বলল, নিচে আবার অনুষ্ঠান শুরুর পর্যায়ে, নিচে আবার অনুষ্ঠান শুরুর পর্যায়ে আপনাকে ডাকছে বড় চাচি। আমি কি করব? তোমার আপা কিভাবে এত খাবার খায় সেটা দেখব? চিত্রা পরতে পরতে বিরক্তের ভাব পারল। মরিচের গাছের দিকে যেতে যেতে বলল, একদম আপনার পা ছাড়া, একদম আপনার গা ছাড়া ভাব আমায় দেখাবেন না। যেতে মন চাইলে যাবেন, না হয় যাবেন না। অনুষ্ঠান তো আর আমার না যে আপনার হাতে পায়ে ধরে নিয়ে যাব। আর তাছাড়া আপনি তো সব সময় বাসায় থাকেন না, আজ আছেন বলেই ডাকছে। আমি খেলে তো তোমার হিটলার বাপ নাকমুখ কুচকাবে। যাক, একটু না সেরাই উপসেরাই বিরক্ত ছড়িয়ে আসি। চিত্রা আর কোনো উত্তর দিল না, মরিচের গাছের দিকে এগিয়ে গেল সে। লোকটার বাউন্ডুলে ছন্নছড়া ভাবটা ঠিক পছন্দ না তার। বাবা মেয়ে এদিকে ভীষণ মিল, দুইজনে এই ছেলেকে দেখতে পারে না। বাহারের ধপধপায় চলে যাওয়ার শব্দ শোনা গেল। যেতেই বলল, শোনো মেয়ে, আমি শুয়ে দিলে পরে আকাশে যাবে ঝরে, গলে যেন সে বরফ হয়ে গলে না। চিত্রা তাকের লোকটার দিকে। শ্যামলা সিমসিমে গড়নের লোকটা এমন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো যে বয়সন্ধিকাল আকর্ষণ। মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো যেন হেরে দুলে পড়ছে। সিগারেট ফুঁকে যাওয়া গোটা পোড়া ঠোঁটটাও যেন আরেক প্রকারের মাদকতা আছে। পুড়ে যাওয়া খড়ের গাঢ় ডায়েরি খয়েরির রঙের ঠোঁটটাকে বহুরূপী ডালিয়া মনে হয়। চিত্রার ভাবনার মাঝে নিচ থেকে হইচই ভেসে এলো। চিত্রা দৌড়ে ছাদের কর্নিশ ঘেঁষে নিচের দিকে তাকালো, দেখলো মাহেন গাল ধরে দাঁড়িয়ে আছে, আর তার সামনে বেশ গাছড়া ভাবনের দুহাত পকেটে গুজিয়ে দাঁড়িয়ে আছে বাহার। উফ, সত্যি লোকটা জ্বালিয়ে দিবে একদিন। ঝরঝরে রোদ্দুরে ঘামে ভিজে জপজপ হয়ে আছে প্রত্যেকের শরীর, সাথে কিংবিমুর হয়ে আছে আংশিক ঘটনায়। ধূপধাপ পা ফেলে তনির মধ্যে ছুটে এসে চিত্রা মাহিনে গেলে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেও বোধহয় বুঝতে পারছে না চড়ের কারণটা। তুই এগিয়ে এলো প্রথমে, কোনোরকম উচ্চবাক্য না করে শীতল কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে বাহার ভাই? মহিন কিছু করেছে কি? বাহার যে সবে একটা অদ্ভুত কাজ করে সেটার কোনো ছাপ নেই মুখমণ্ডলে, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মানুষকে শুধু শুধু কিছু দেই না, জানোই তো। নিশ্চয়ই সে দেওয়ার মতন কাজ করছে, তাই দিয়েছি। তুহিন মাহিনের দিকে তাকালো। বাহার সুচাপ্ত উত্তর দিবে সেটা সে বেশ ভালো করেই জানে। বাহারের চরিত্রের সাথে সুচাপ্ত উত্তরটা আশা করাও এক ধরনের বোকামি, তাই সে দ্বিতীয় প্রশ্নটা মাহিনকেই করলো। কি করেছো মহিন? ততক্ষণে মাহিনের হাবভাব দেখে কেটে গেল, অবাক কণ্ঠে বলল, আমি তো কিছুই করিনি। বাহার পকেটে হাত গুজেই হাসলো, ক্ষীণ হাসি। কিন্তু ততক্ষণে মাহিনের পরিবার খেপে গেল, হৈ হৈ করে ছুটে আসলো। মাহিন মা মানে চাঁদনি শাশুড়ি, আঙুল লুচিয়ে বাহারের দিকে তাক করে দাঁত কিরমির করে বলল, এই ছেলে, এই তোমার সাহস কিভাবে হলো আমার ছেলের গায়ে হাত তোলার? কিছুই তো করলাম না আন্টি, সাহসের দেখলেন এখনও? মহিলাটির দাঁত কিমড়ি করার প্রশ্নের জবাবে এমন উত্তর কেন অনাকাঙ্ক্ষিত ছিল। দূর হতে চিত্রা ভয়ে ভয়ে হাত পা কাঁপছে। এখানে তার বাবা উপস্থিত না থাকলে হয়তো একটা ভয়ানক তাকে কাবু করতে পারত না, অথচ তার বাবা রক্তলাল চক্ষু নিয়ে তাকিয়ে আছে। ঘটনা বিগড়ে যে বেশি সময় লাগবে না তা বুঝতে পেরে বেশি সময় লাগালো না চিত্রার। মাহিনের মা লতা বেগমের রাগ চক্রবিক্র আকারে বাড়ল। বেছে বেছে সে চিত্রার বাবা নুরুল সওদাগরের দিকে তাকিয়ে চোখ দিয়ে অগ্নি বর্ষণ করে বলল, ভাই সাহেব, আপনারা হাঁ করে সবটা দেখছেন। বাইরে একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেল, অথচ আপনারা নিশ্চুপ ছেলেটাকে ধমকে দিচ্ছেন না। ওনার ধমকের পরোয়া অন্তত বাহার করে না আন্টি। ভুল জায়গায় ভুল তথ্য প্রেরণ করাটা বোধহয় মহিলা সমাজের কাজ। এবারও বাহারের কণ্ঠে স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক থাকতে পারল নুরুল সওদাগর। খেক খেক করে বলে উঠলেন, এই অভদ্র ছেলে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না?
অন্যায় করেছ অথচ ন্যূনতম লজ্জাবোধ নেই। লজ্জা ওদের ফাংশনটা আমার ঠিক কাজ করে না, আর ভুল জায়গায় তো আরও আগেই কাজ করে না। সূর্যের তেজ বাড়ল, সাথে তত্তর করে বাড়ল নুরুল সওদাগরের রাগ। বড় বড় পা ফেলে এগিয়ে এলো বাহারের দিকে। বাহারের বুকের বাপাসটা ধাক্কা দিল শরীরের সর্বশক্তি দিয়ে। ছেলেটা দু পা পিছিয়ে গেল অপ্রত্যাশিত ধাক্কায়। অথচ কোনো প্রতিক্রিয়া দেখালো না নুরুল সওদাগর, বরং কোনো বাক্যবায় ছাড়াই বিরাট একটা চড় বসালো মাহিনের গালে। পরিচিতি আরেক ধাপ হতভম্ব হলো। সবাই কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। নুরুল আলমও কম হতভম্ব বোধহয় হলো না। বাহার যে অদৃশ্যভাবে চরটা তাকিয়ে দিল, নুরুল আলমের মতন শক্ত কঠোর পুরুষের ভাষা হারালো। নিজের বড় ভাইয়ের দিকে তাকালে হতভম্ব চোখে কোনো মতো উচ্চারণ করলো, বড় ভাই, আপনি দেখলেন তো? তাদের কর্নিশ ঘেঁষে অনবরত কাক সরগোল তুলল। পরিবেশ যেন প্রয়োজনের তুলনায় শীতল। চিত্রের বড় চাচার গাল পরিষ্কার করে যেন বাহারের দৃষ্টিতে আকর্ষণ চেষ্টা চালালে বাহার সবাইকে অবাক করে দিয়ে দ্বিতীয় থেরাপি শেষ চট্টা মারল মাইনের ডান গালে, এবং সবাইকে অবাক করে দিয়ে চরম পৌঁছে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে হেলে দুলতে দুলতে চলে গেল বাড়ির মেইন গেট পেরিয়ে। সবাইকে তো যাওয়ার দিকে তাকিয়ে রইল। বর্তমানে তাকে তাকিয়ে থাকাটাই যেন উত্তম কাজ হয়ে দাঁড়ালো সবার কাছে। লতা বেগম তার পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়লেন। এতক্ষণে ঘটা কর্মকাণ্ড যেন সবারই নেহাতে ভ্রম মনে হলো। বাহার যখন গেট পেরিয়ে অদৃশ্য হয়ে উচ্চকণ্ঠা শোনা গেল নুরুল সওদাগরের, ভয়াবহ রকমের চিল্লিয়ে বললেন, এই বেয়াদব ছেলেটা যেন এ বাড়িতে আর পা না রাখে। বিনা কারণে একটা ছেলেকে এতগুলো চোর মারল, অথচ তার ভয় আফসোস কিছুই নেই। বড় ভাই, এটার বিহিত আপনাকেই করতে হবে। বাবা, বাহার ভাই অকারণে কিছু করেন না, আমরা সবাই জানি। নিশ্চয়ই আমাদের অজান্তে কিছু হয়েছে। তুহিন কথা থামলো এবং তার কথার পৃষ্ঠে উত্তর দিল চাঁদনির স্বামী। লোকটা নিপাট ভদ্রলোক, খুব সহজে রেগে যান না, ভীষণ ঠান্ডা মানুষ। ঠুনকো ঝামেলা এড়িয়ে চলে গিয়ে জীবন সুখী মানুষ সে। কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটা চুপ থাকতে পারলেন না। বিস্ময় নিয়ে বললেন, তুহিন, তোমার কথাই না হয় মানলাম। এতগুলো চোর তো আর এমনি এমনি দেয়নি, নিশ্চয় কারণ আছে। বাহার ভাই, এর উচিত ছিল না সে কারণগুলো বলার? এতগুলো মানুষকে এক সমুদ্র প্রশ্নের নিচে ফেলে দেওয়া তা উনার মতন বুদ্ধিমান লোকের কাছে প্রত্যাশিত নয়। সব জায়গায় গা ছাড়া ভাবটা আদৌ মানানসি? অবস্থা বেগতিক। কথার পৃষ্ঠে শুরু হলো কথার ঘাত প্রতিঘাত, অথচ যাকে নিয়ে এত কিছু সে নির্জীব ভবকে প্রস্থান করছে। বাহার ভাইয়ের কাজটা বড্ড চোখে বাজলেও বাড়ির বেশিরভাগ মানুষই তার পক্ষেই কথা বলছে। কথা কাটাকাটি যখন বাজে পর্যায়ে, তখন চিত্রার মনে হলো বাহারের পক্ষ থেকে একটা কারণ উল্লেখ করা হবে যেন চলে যুক্তিযুক্ত হয়। যেমন বা তেমন কাজ। আগেই বাড়ির সবচেয়ে গভীর ঠান্ডা ওহি কথা বলে উঠল, খুব ক্ষীণস্বরে বলল, বাহার ভাই আমার পক্ষ থেকে চরটা মেরেছেন, ওনার দোষ নেই। অবাকের উপর অবাক হচ্ছে পরিবারের বড় সদস্যরা। ছোটরাও সেই তালিকার বাহিরে না। ওহির মা ছুটে এলেন মেয়ের দিকে, ধমক বসালেন, কি বলছিস শাহি? আজে বাজে কথা বলবি না একদম। মায়ের ধমক ভয়ে অহর মুখটা এতটুকু হলো। তখন মেয়েটার ভরসার হাত ধরে এলো চিত্রার মা। এই ভদ্রমহিলা প্রচুর বুদ্ধিমতী। ওহির কথার ইঙ্গিতে বুঝতে তার এক সেকেন্ডও ব্যয় হলো না। তাই নিজের ছোট যাকে চোখের ইশারায় চুপ করিয়ে ওহিকে আদরের সঙ্গে জিজ্ঞেস করলেন, আচ্ছা আহি, বলো তো, মাহিম ঠিক কি করছে তোমার সাথে? অসভ্যতাম করেছে কি? ওহির উপর নিচ মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। চোখের গোল গোল সানগ্লাস চশমাটা ঠেলে চোখের সাথে আটসাট করে দিতেই নতমুখে বলল, মাহিম আমার স্পর্শকাতর জায়গায় বাজেভাবে ছুঁয়েছে। সেটা হয়তো বাহির বাড়ি দেখে ফেলেছে। আমি তো লজ্জায় প্রতিবাদ করতে পারতাম না। ভাগ্যিস উনি করে দিয়েছে। সবার দৃষ্টি এবার মাহিনের দিকে পড়ল। মাহিন অবাক চোখে তাকিয়ে রইল ওহির দিকে। তুহিন এসে এলোপাথারি কতগুলো আঘাত করলো তার শরীরে। ঘৃণিত প্রকৃতির শরীর করেই উঠল। ওহি স্বভাবস্বরূপ বেশ ঠান্ডা মেয়ে। এই মেয়ে যে বানিয়ে বানিয়ে কিছু বলবে সেটা সবারই জানা। লতা বেগম নিজের ছেলের বেহাল অবস্থা মানতে না পারে ছেলের সামনে সুরক্ষার দেওয়াল হয়ে দাঁড়ালেন। ছেলেকে নিজের পিঠের আড়াল করে হাত জোর করে বললেন, আমার ছেলেকে আর মেরো না বাবা, অনেক তো মেরেছ। ও ক্ষমা চাইবে ওহির কাছে। এবারকার মতন ছেড়ে দাও। আমি ওর আচরণে লজ্জিত, ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে। ক্ষমা করো বাবা। তুহিনের রাগ তখন আকাশ সমান। নিজের বাড়ির মেয়েদের সে যথেষ্ট সামলে রাখে, অথচ এই আত্মীয় নামক জানোয়ারটা নাকি বাজে অকারণ আচরণ করে বেঁচে যাবে, কখনোই না। তুহিন তার বাবাকে উদ্দেশ্য করে হুঙ্কার ছাড়ল, বাবা এবার আপনি কিছু বলবেন না? এতক্ষণ তো অনেক কিছু কথাই বলছিলেন। ওরে সবাই জেলে দেন, এত বড় সাহস ওর! হ্যারাসমেন্টের দায় জেলে ঘানি টানবেও ব্যবস্থা করুন। উৎসবমুখর পরিবেশটা হুট করে ভয়াবহ রূপ ধারণ করলো। চেরিকে আঁকড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইল চিত্রা। সওদাগর বাড়ির সকল সদস্যরা বেশ চতুর।
আত্মীয়তার মাঝে এমন বিদঘুটে বিশ্রী ঘটনা ঘটলে তার বড় মেয়ের সংসারেও যে আজ আসতে পারে সেটা সবারই ঢের জানা। পাড়া প্রতিশোধী তর্ণের মধ্যে সিসি শুরু করলো, তিলকে তাল বানালো, ওই চরিত্রে কিঞ্চিত কালি ছড়াছড়ি হয়ে গেল। বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সওদাগর নিজের মুখ খুললেন, গভীর থেকে গভীর কণ্ঠে বললেন, যা হয়েছে তা শেষ। মহিনকে তো যথেষ্ট শাস্তি দেওয়া হয়ে গিয়েছে, বাকিটা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নিব। এ নিয়ে আশা করি আর কোনো কথা হবে না। আমাদের মেয়ে এখানে নেহাতই ভুক্তভোগী, ওরে নিয়ে আর কোনো সমালোচন আর কেউ করবেন না আশা রাখি। শেষের কথাটা যে পাড়া প্রতিবেশীর উদ্দেশ্যে বলা তা বুঝতে বাকি রইল না কারোর। লতা বেগম নিজের রক্তাক্ত ছেলেকে কোনোভাবে ধরে রাখে ক্ষীণ আসকণ্ঠে বলল, আমি ওরে নিয়ে এখনই চলে যাচ্ছি। চাঁদনি, তোর আর কয়েক মাস পরেই ডেলিভারি ডেট। ও এখানেই থাকুক। আমাদের বংশে বউদের প্রথম সন্তান তার বাবার বাড়িতেই হয়। জুনায়েদ, তুই কি যাবি আমার সাথে? শেষের প্রশ্নটা তিনি নিজের ছেলের উদ্দেশ্যে করলেন। জুনায়েদ লোকটা ভদ্রলোক, সহজ সরল, ভীষণ বাস্তববাদী, তাই নিজের মাকে প্রস্তাব অকপটে না করে বললেন, আমার তো কথা ছিল সময়ে অসময়ে চাঁদনির পাশে থাকার, তাই এ সময়েও ওর পাশেই থাকতে হচ্ছে। তোমরা যাও মা। লতা বেগমের ছেলের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে চলে গেল। মহিলার ভাব এমন যে এই পৃথিবীতে তার ছোট ছেলের মতন শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টি নেই। তাই ছোট্ট ছেলে যাই করবে তার হাসি মুখে মেনে নেওয়া উচিত কাজ। যেহেতু চাঁদনি পরিবারটাই মেনে নেয়নি, তাই বংশের নতুন নিয়ম বের করে শাস্তিস্বরূপ চাঁদনিকে ঘুরিয়ে পিছিয়ে এই বাড়িতেই নিবেন না তা বুঝিয়ে দিয়ে গেলেন। কেউ কোনোরকম প্রতিক্রিয়া জানালেন না। সব ভাব এমন যে লতা বেগমের বংশের নিয়মকানুন তারা নির্দ্বিধায় পালন করবে। যখন বড়লোকের কথোপকথন চলল, মাহিন ধীর কণ্ঠে বলল, আপনাকে তো আমি ছুঁইনি ওহি, তবে এবার নিশ্চয়ই ছুঁয়ে দিব। এমনভাবে ছুঁয়ে দিব যেন নিজে থেকে দেখে লজ্জা পান। ওহি নিরুত্তর রইল। ভাব এমন একটা কখনোই শোনেনি। মাহিন তার মা চলে যেতেই আরেক দফা ক্ষমা চাইলেন জুনায়েদ। ভাইয়ের কর্মকাণ্ডে যে সে লজ্জিত সেটা তার আচরণে প্রকাশ পেল। সবটুকু ঘটনা চাঁদনি ভটকে গেছে। সংসারটা ভাঙতে বসল ভেবেই ভয় কাঁপল মন। বাঙালি নারীদের কাছ থেকে তো সংসারই সব, ধ্যান জ্ঞান বেঁচে থাকা। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাড়ির পরিবেশ খানিকটা থমথমে, যে যার মতো নিজের ঘরে আছে। অন্যান্য দিনের মতো হইচই নেই, হাসি তামাশা নেই। আকাশ যখন কমলা রঙের কালো রঙের চেয়ে নিমজ্জিত হলো, ছাদ থেকে ভেসে এলো তখন গিটারের টুংটাং শব্দ। চিত্রা বয়সন্ধিক মনের মন খারাপের আবেশটা হাওয়ায় মিলিয়ে গেল হুট করে। গিটার তো বাহার পায়ের মাঝরাতে বাজান, তাও মাঝে মাঝে। আজ এমন একটা দিনেও সে গিটার বাজাচ্ছেন যে পরক্ষণে মনে পড়ল আজ তার বাবা বাড়িতে, আর বাবাকে বিরক্ত করা বাহার ভাইয়ের সবচেয়ে পছন্দের কাজ। আনমনেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাহার ভাই তার বাড়িতে এসে আজ এক বছর চলল। কোনো আত্মীয়ের জন্য এই লোকটার সাথে কেবল মাত্র দিহান আর তিশনের শিক্ষক হয়েছেন, তার এ বাড়িতে খুঁটি গোড়াচ্ছেন সে। গতবার যখন দিহান আর তিশান বাচ্চা ভাইয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে, তখন কুলকিনেরা খুঁজে পালো ভালো শিক্ষক সন্ধান চল। অতঃপর একদিন হুট করে বড় চাচা বাহার ভাইকে নিয়ে এলেন। কঠোর গাছাড়া ভাবের এই বাহার ভাইয়ের কড়া শাসন আর পরিশ্রমের দুইজনই দারুণ রেজাল্ট করলো। বাহার ভাই বর্তমানে ইংলিশ মাস্টার্স পড়ছেন পাবলিক ভার্সিটিতে। ছাত্রী হিসেবে ভীষণ মেধাবী হয় সে, এ বাড়িতে সকলের মন পেয়ে যায়। অবশ্য অনেকটা গাছাড়া ভাব আছে বিধায় চিত্রা আর তার বাবা বাহারকে পছন্দ করে না। চিত্রার পরিবারের সবচেয়ে বড় সন্তান হলো তুহিন। সে সবার বড় চাচার তখন সন্তান ছিল না, কিন্তু তুহিন ভাইজান হওয়ার পর বড় চাচার ঘরে আলো করে চাঁদনিরা পাইল, আর ছোট দুই চাচার ঘরে ওহিয়াপা, তারপর দিহান আর তিশান ভাই জমজ হলো বড় চাচির ঘরে, অতঃপর চিত্রা এবং তারপর সবার ছোট আদরের চেরি। বর্তমানে তিশান ভাই আর দিহান ভাইকে পড়াশোনার সাহায্য করার পাশাপাশি চেরি আর অয়নকে পড়ান বাহার ভাই। এলাকায় মোটের বাহার ভাইয়ের একটা পরিচিতি আছে, কারণ সে সবার সাথে বেশ সাহায্য করেন। নানা রকমের কথা ভাবতে ভাবতে ছাদের দিকে পা বাড়ালো চিত্রা। বাহার ভাই তো আজ দুপুরে খায়নি, এখন খাবেন কিনা জিজ্ঞেস করতে ছাদের দিকে পা বাড়ালো। ছাদের চিলেকোটায় ঘরে বাহার ভাই থাকেন, থাকার খরচ না দিলেও খাবার খরচ বাহার ভাই দেন, তাই এক কথা অন্যের থালে খেয়ে খোটা কমাতে পারবেন না। ছাদের দরজার সামনে আসতেই অস্বচ্ছ গিটারের শব্দে তুমুল হলো। বাহার ভাইয়ের গলা ছেড়ে গানের শব্দ এলো। চিত্রা মনোযোগ দিয়ে তাকালো মানুষটির দিকে। হাঁটু অব্দি প্যান্ট পরা, ফুটপাতের খুব সস্তার একটা ছাই রঙের পাতলা টি শার্ট গায়ে, চুলগুলো এলোমেলো, সাথে সিল্ক, বোধহয় গোসল করছেন। মানুষের বেলা অফালে উঠভাট কাজ করার শখ। তনিমদ্রি গান থামিয়ে সিগারেটের ধরল বাহার। পরিবেশটা তখন নিশ্চুপটাই। এর মধ্যে ধপধপা পা ফেলে কে এমন ছাদের দিকে ছুটে আসছে মনে হতো দরজার আড়ালে লুকিয়ে গেল চিত্রা। ভেবেছিল মাছদের মধ্যে কেউ একজন এসছে, কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে
ওই হাজির হলো, হাতে আর ঢেকে রাখা থালা। চিত্রা ফ্যালফাল নয়নে তাকিয়ে রইল। ওই আপা কিনা খাবার এনেছে, এক গ্লাস পানি খায় না সে কিনা আজকাল বাহার ভাইয়ের জন্য খাবার আনছে। ওই চুলগুলো দুলতে দুলতে ছাদের পা রাখতে হাঁপ ছেড়ে বাঁচল চিত্রা। অতঃপর বাহার মতন করে আনমনি বলল, শোনো মেয়ে, বাহার শুয়ে দিতে পড়ে, অকালেই যাবে মরে, গলে যাবে যে বরফ গলে না। চিত্রের গাল থামতেই ছাদ থেকে হাসির শব্দ ভেসে হলো। পরক্ষণে বাহারের কণ্ঠে ভেসে হলো, চিত্রা নেই মেয়ে, কারোর সাথে একদিন হবে, কারোর এক রাত হব, এর বেশি রুচি কারোর হব না। চিত্রার চোখ অবাক করে দিয়ে হয়ে গেল গোল গোল। তার গান কি তবে বাহার ভাই শুনে ফেললো? বাহারের হুট করে অদ্ভুত গানের কারণে হা হয়ে রইল অহি। রাত বিস্মিত বিরেতে কণ্ঠে ওর বলল, দস্যিপ না বন্ধ আপনি কাকে করলেই মিন করে আমি গানটা খুশি হব। গাইলেন? অতি বাহার মূল্যে আধারে ঝরতে থাকা সময় সিঁড়ির লাগবে দিকে না। একবার পলক ঝাপটা সামলাও। দিয়ে তাকালো। চেরি, অতঃপর অহি কিছু কেমন হয়নি আছে? এমন ভাব করে ঠিক আছে আকাশের ওরা, পানে তাকিয়ে রইল। আমরা প্রাথমিক অহি পর্যায়ে জানে বাহার চিকিৎসা এত দিয়ে সহজে ফেলেছি। উত্তর দেওয়ার কেমিক্যালটা পাত্র নয়। পড়ার পর তাকে প্রশ্ন আপনারা করাটা পানি দেওয়াতে নেহাতই বোকামি। অনেকটা রক্ষা আর হয়েছে। অহির মতন এসিড চালাক মেয়ের পড়ার বোকামি পর করা সাজে একমাত্র না। পানি দিলেই গলা এটার পরিষ্কার করে প্রকোপ কথা অনেকটা ঘুরানোর কমে যায়। প্রচেষ্টা চালিয়ে তবে অহি বলল, ছোট বাচ্চাটার আপনার জন্য শ্বাসনালী খাবার আর এনেছি। ডান গালটার অবস্থা সারাদিন তো ভালো না না। খাওয়া আপনি। শ্বাস অহির নিতে কথা কষ্ট থামতে হচ্ছে দেরি, ওর। অথচ বাহারের লাইফ পিছে ঘুরে সাপোর্টে তীক্ষ্ণ রাখা দৃষ্টি ফেলতে আছে। দেরি নেই। আর যে যেন মেয়েটার বিদ্যুৎ বাহার এর বেগে পড়েছে পিছে ওর তাকিয়েছে, এতক্ষণ এক জ্ঞান না সেকেন্ড ব্যয় না থাকলেও করে। এখন জ্ঞান বাহারের ফিরেছে। দৃষ্টি ওর অহিকে হাতের খানিকটা ভড়কে অবস্থাও দিল। ভালো না। মেয়েটা বোকা আপনাদের বোকা সাথে একটা হাসি দেখা দিয়ে করতে আমতা আমতা চাচ্ছে। করে বলল, অবস্থা আমি না, বলা যায় তত মেজমা সুবিধার পাঠিয়েছে। না। আর বাহার যার অহিকে পা থেকে ছিটকে মাথা এসে অবধি অল্প একবার স্বল্প পরখ লেগেছে করল। তাকে পুরো অতঃপর ঠোঁটের চিকিৎসায় ভাঁজে দেওয়া থাকা হয়েছে। সিগারেটের সে মাঝে এখন দুটো ঘুমের টান দিয়ে ধোঁয়া ইনজেকশনের উড়িয়ে দিল কারণে আকাশে। ঘুমিয়ে আছে। খুব গম্ভীর তোমার কণ্ঠে কলেজের বলল, সামনে নাকি মিথ্যে কোনো কেন বখাটে বলেছিলে? ছেলের সাথে তোমাকে আজ তো মহিন ঝামেলা কিছু করেছো? করেনি। এটা কি অহির স্থির সত্যি? হাত দুটো কেঁপে তুমি উঠল। নিজেই যেচে বিপদ সেই কাপা দেখেছো। হাতেই খাবে তোমার প্লেটটা সাথে ধরে রেখে ভুক্তভোগী আছে বহু ওই কষ্টে। নিষ্পাপ দুটি মেয়েও। বাহার কাপা হাতের তোমাকে দিকে দৃষ্টি বারবার দিল, বলেছি অতঃপর কণ্ঠ সাবধান সামান্য হওনি। উঁচু করে সব আধারে জায়গায় নিমজ্জিত দেখিয়ে সিঁড়ির পানে গেছো তাকিয়ে হাত নিজের ছাড়ল। দোষিপ না। এই মেয়ে, খুব সম্ভবত এখানে আসো আজ তো একটু। সকালে যে চিত্রা ছেলের এতক্ষণ সাথে সবকিছুই ঝামেলা আড়ালে করেছো দাঁড়িয়ে সেই শুনছিল। এই কাজটা করেছে। আকস্মিক ডাকে নিজে সে যেচে ভীত হলো। বিপদ এনেছো, ধরা এবার পড়ে যাওয়ার ভুগতে থাকো। লজ্জাও পেল। আমার তো তবুও আফসোস সে হচ্ছে জায়গা থেকে ওই মেয়ে এক দুটির ইঞ্চিও জন্য। নড়ল না। পুরলে তুমি বাহার একাই অধৈর্য পুরতে, হলো। ওদের তো দোষ ছিল বিরক্ত না। হলো কিঞ্চিত। না চাচা, বাড়ির সম্পূর্ণ ফুলগুলানের ঘটনায় এই বোকা অবস্থা। বনে রইল অহি। আমি কেমন কইরা অবাক সুখে কণ্ঠে নিদ্রা বলল, জামুকো? ওখানে কেউ কইলা না নেই তো তো? চাচা, বাহার আমারা অহির ভালো কথায় আছে। তেমন পাত্তা দিল জানো বলে বাবা, মনে হলো না। এ বাড়ির কণ্ঠের মানুষগুলা জোর বড় বাড়ালো, ভালো। বিরক্তের অহি সহিত মামুনি অধৈর্য শান্ত কণ্ঠে ছিল বলল, ছোটবেলা থেকে। রঙ্গন ফুল কানে ওর গুজে জন্য রাখা কারো রঙ্গনা। চিন্তা ছিল তোমাকে না, বলছি, কিন্তু চিত্রা এখানে মামুনি আসো। ছিল চিত্রা অনেক এবার দুষ্টু। শিউর হলো, বাহার একটু তাকিয়ে চোখের ডাকছে। পলক পড়তেই ইস, মেয়েটা এমন লুকিয়ে গেটের কথা বাইরে শুনতে চলে গিয়ে যেত। ধরা পড়ে যাওয়ার অনেক মতন লজ্জা নাকানি যেন চুবানি আর হয় খাওয়ালেও না। দিন শেষে এখানে মেয়েটা কত বেশিক্ষণ দাঁড়িয়ে যত্নশীল থাকলে ছিল। লজ্জার পাল্লা আর বাড়বে, চেরি বই যে মামুনিরে কমবে না, তুমি তা দেখলাই চিত্রার ও বেশ গো জানা এত আছে। বিপদ হইব তাই ধীর ভাবি পায়ে নাই। দরজা পেরিয়ে সবই অহিদের পাপের কাছে গিয়ে ফল দাঁড়ালো। বুঝলা। অহি অবাক বাপ হলো মায়ের চিত্রাকে পাপ দেখে। সন্তানরে সে যে ধরে। এখানে মোটেও চিত্রাকে আশা করেনি, সেই কথা ছড়িয়ে গেল তার মুখ চোখ জুড়ে। ফ্যাল ফ্যাল নয়নে চিত্রার পানে তাকিয়ে আকাশ সমান বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল, তুই এখানে? লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা নেতিয়ে গেল। মুখটা ছাদের খড়খড়ে ছাই রাঙা উঁচু নিচু ফ্লোরে নিবদ্ধ করে ধীর কণ্ঠে বলল, আমি তো বাহার ভাইয়ের কাছে এসেছিলাম সে খাবে কিনা জিজ্ঞেস করতে। ছোট চাচি তো পাঠালো। অহি ভ্রুকুচকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে, অতঃপর ঘাড় অবধি চুলগুলো বাতাসে উড়িয়ে গাছাড়া ভাবে বলল, অথচ আম্মু বিকেলে চাঁদনি আপাকে নিয়ে চেক আপ করাতে গেছে। আমি যতটুকু জানি সে এখনো ফিরেনি। তাহলে একে তো লুকিয়ে এসে ধরে পড়ে গিয়েছে, তার উপর মিথ্যেটাও যুক্তিহীন হয়ে যাওয়ায় লজ্জায় মাথা নত করতে করতে চিবুক ঠেকল গোলদেশে। অহি হাসল, প্রায় খোঁচা মেরেই বলল, সব ধরনের খারাপ অভ্যাস তোর আয়ত্তে ছিল, এখন কি আড়ি পেতে কথা শোনার অভ্যাসটাও রপ্ত করতে চাচ্ছিস? সবটা সহ্য করতে পারলেও অহি আপার খোঁচাটা সহ্য করতে পারল না চিত্রা। চোখ টিটুম্বুর হয়ে দেখা দিল অশ্রুর স্রোত। ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগেই বাহারের রাশভারী কণ্ঠ ভেসে এলো, ঝগড়া করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো। বিনা কারণে একমাত্র মহিলা জাতি বোধহয় এত কথা খরচ করতে পারে। কথা কাটাকাটি থেমে গেল। চুপ হলো প্রকৃতি। চিত্রা নাক টেনে গিলে ফেলল কান্না। বাহার এবার চিত্রার দিকে তাকালো, স্বাভাবিক কণ্ঠে বলল, চেরির মতন বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে, অথচ তুমি সেটা জেনেও কিভাবে হজম করলে? অদ্ভুত। চিত্রা থতমত খেয়ে গেল। বাহার ভাই অবধি কথা কিভাবে এলো? তাহলে কি চেরিই বলেছে? চেরি না বললে ওহি আপাও বা জানলো কিভাবে? সবটা তাহলে চেরির কাজ। ভাবনার মাঝেই বাহারের ছোটখাটো একটা রামধমক ভেসে এলো, কেন বলনি চেরির ঘটনাটা? আকস্মিক ধমকে দুবনি কেঁপে উঠল। চিত্রার আকাশপাতাল উজাড় করে মন খারাপ হলেও সে প্রকাশ করল না, বরং মাথা নত করেই বলল, আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো। এতটুকু একটা বাচ্চা মেয়ে যদি এসবের শিকড় হয়, তাহলে মেয়েটার কত খারাপ সময় যায়। আর যদি সে সময় সমাজের মানুষ তিলকে তালায় বানায়, তাহলে বাচ্চাটার উপর দিয়ে কি যাবে ভেবেছেন? এজন্য আমি বলিনি। এবার বাহার দ্বিতীয় প্রশ্নটা ছুড়ল অহির উদ্দেশ্যে, তুমি কোনো মিথ্যে বলেছ? নিশ্চয় চিত্রার বলা কারণ তার জন্য, তাই না? অহি মাথা উপর নিচ করে সম্মতি প্রদান করল। বাহার তপ্ত একটা শ্বাস ফেলে ঘুরে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়াল। অথচ বয়সন্ধির চিত্রা তখন মনের ভিতর অবাকের সাম্রাজ্য নিয়ে অথজলে প্রায় ডুবন্ত অবস্থায়। বাহার ভাই আর অহি আপা অবধি খবরটা কিভাবে গেল না জানা অবধি যেন মাথা ঠান্ডা হবে না। মনের এই তুমুল উত্তেজনা নিয়েই আড়ষ্ট কণ্ঠে প্রশ্ন তুলল চিত্রা,
আপনারা সবটা জানলেন কিভাবে? বাহার ভাই। বাহার উত্তর দেয় না। মনের সুখে গিটারে টুংটাং সুর তোলে। লোকটা যেন সব কিছুই নিজের মন মর্জি মতন চালাবে। তার যখন বলতে ইচ্ছে হবে বলবে, শুনতে ইচ্ছে হলে শুনবে, কিন্তু কারো কথায় তার নিয়মের কিঞ্চিত অবহেলাও করে না। অহি কতক্ষণ চিত্রার উৎকণ্ঠা মাখানো মুখের উপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয়ে সেটেছিল। প্রাণোচ্ছল মেয়েটার এমন কান দেখে অনেক অবাক হই। তারপর এক কিনারে নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতেই সব অকপটে বলে দেয়। বাহার ভাই হয়তো শুনেছিলেন সবটা, তাই মেরেছেন। কিন্তু সবার সামনে চেরির কথা বললে সবাই হালকা ভাবেও নিত হয়তো, বা অন্যান্য দিক বিবেচনা করেই আমি নিজের ঘাড়ে নিয়েছি সবটা। চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনল। অহি আপার প্রতি ভালো লাগাটা আরেকটু বেড়ে গেল। অহি আপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই, কারণ আপা বেশি গম্ভীর আর খুঁতখুঁতে স্বভাবের হওয়ায় চিত্রার চঞ্চলতা তত পছন্দ করেন না। অহি আপাকে আদর্শ নারীর খাতায় রাখা যাবে নির্দ্বিধায়। নারী সত্তার সকল গুণ তার মাঝে অবস্থিত। নির্বতার জাল ভেঙে নিচ থেকে চিত্রার মায়ের গলার স্বর ভেসে এলো। সে চিত্রাকে বেশ ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকছে। চিত্রা আর অপেক্ষা করল না, ধপাধপ্পা ফেলে ছুটে গেল নিচে। অহি গম্ভীর কণ্ঠে সাবধান বাণী দিল, আসতে যাবি, অন্ধকার এখানটায়, পড়ে যাস না যেন। চিত্রার মুখের হাসি প্রশস্ত হল। একটু আগে অহি আপার খোঁচা দেওয়া কথাটা যতটা ব্যথা দিয়েছিল, এখন সাবধানী কণ্ঠটা ততটাই প্রশান্তি দিল। চিত্রা চলে যেতেই অহি তার হাতের খাবের প্লেটটা বাহারের চিলেকোঠায় নিয়ে গিয়ে রাখল নিঃশব্দে। আবার শব্দহীন পায়ে বাহারের পিছে এসে দাঁড়ালো। বাহার ঘুরল না অহির দিকে, আগের স্থানেই দাঁড়িয়ে থেকে ফিচলে কণ্ঠে বলল, কিছু বলবে? আপনি আগাগোড়া পুরোটাই নকল মানুষ, তাই না? অসময়ে অহির এমন অদ্ভুত কথা শুনেও চমকালো না বাহার, এমন কি কোনো প্রতিক্রিয়াও দেখালো না। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা, নকল মানুষ? তা নকল হলেও বা কি? তোমার কোনো সমস্যা তো হচ্ছে না? আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই। যে নেশা হয়তো আমার আর চিত্রার শরীরে ভয়ঙ্কর বেগে ছুটছে। চিত্রা টিনেজার, আবেগের বয়স ওর, দুনিয়া রঙিন ওর। কিন্তু আমি, আমার মতন মেয়েকেও আপনি ঠিক থাকতে দিচ্ছেন বাহার ভাই। আপনি জলজান্ত বিশ্ব, যা চিত্রা না বুঝে গ্রহণ করছে, আর আমি বুঝে। অহির শেষ দিকে কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো। হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্তকণিকায়। বাহারের ভাব এমন যে অহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক, এতে অবাক হওয়ার কিছু নেই। কথা থামিয়ে অহি কতক্ষণ জিরিয়ে নিল। অতঃপর বাহারের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে বিষ মুখে হাসি দিয়ে বলল, আমি জেনে শুনে বিষ করিয়াছি পান। এক সেকেন্ডও আর দাঁড়ালো না অহি। ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে। তার মতন অত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতেই লজ্জায় তার শরীর হিম হয়ে আসছে। বাহারের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবে না, তাই লজ্জা লুকাতেই চলে যাওয়া। বাহারের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো। আড়মোড়া ভেঙে সে অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেল নিজের ঘরটাতে। ঘরের কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দুহাত গুজে শুয়ে পড়ল। থালার ভাতও, গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতেই পড়ে রইল। বাহার ছুঁয়েও দেখল না, বরং গলা ছেড়ে গাইল। চিত্রা সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামতেই তার বাবার মুখোমুখি হল। মা বোধহয় এজন্য এত ডাকছিলেন। বাবার সামনে এসেই চঞ্চল পা জোড়া থেমে গেল চিত্রার। মাথাটাও নিচু করে দৃষ্টি নামালো। নুরুল সওদাগর মুখ চোখ কুচকে মেয়ের দিকে তাকালেন। অতঃপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, রাত বিরেতে ওর দস্যিপনা বন্ধ করলেই আমি খুশি হব। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন। অতি স্বাভাবিক কণ্ঠে বললেন, এখনই তো একটু দস্যিপনা করবে, যে বয়সে যেটা মানানসি সেটা করবে না? অদ্ভুত কথা বলো। স্ত্রীর কথা বিশেষ পছন্দ হলো না নুরুল সওদাগরের। বিশাল এক ধমক দিয়ে বললেন, অতি উড়লে ঝরতে সময় লাগবে না, সামলাও। অপমানে চিত্রার মুখ লাল হয়ে গেল। রাগে ক্ষোভে চোখে জল এলো। কান্নাটা আটকে দিয়ে বলল, একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয় আপনি হবেন আব্বু। আমি দেখতে পারছি আমার ভবিষ্যৎ। এই প্রথম বোধহয় চিত্রা বাবার মুখের উপর কথা বলল। ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল। রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অবধি হতভম্ব চোখে তাকিয়ে রইলেন। ত্রিশান আর দিশান সোফায় বসা ছিল। চিত্রার কথায় তারাও আহাম্মক হয়ে গেল। চিত্রা আর দাঁড়ালো না, এক ছুটে নিজের ঘরে চলে গেল। বাবার মুখের উপর যে সে এমন একটা কথা বলতে পারবে কখনো ভাবেনি। সবটাই যেন বাহার ভাইয়ের ছোঁয়াচে রোগ। লোকটার গা ছাড়া ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন সে ভাব চলে এসেছে। বাহার ভাই জলজান্ত রোগ, যা ছড়িয়ে পড়ছে মস্তিষ্ক জুড়ে। উত্তপ্ত দুপুরে শরীর পুড়ে যাওয়ার জোগাড়। আজ চিত্রার মেজাজটাও বেশ চটে আছে। কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে। তাও যে সে পত্র না, এক বানান ভুল পত্র। পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছে ততটাই বানান দেখে রেগে গিয়েছে। প্রেমপত্র না, যেন ক্লাসের সবচেয়ে গর্দভ ছাত্রের পরীক্ষার খাতা। চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে রিফাতের মুখেই ছুঁড়ে ফেলে এসেছে সে। রাস্তা পার হতেই অহি আপার সাথে দেখা চিত্রার। অহি আপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছে। চিত্রার কলেজ আর চেরির স্কুল প্রায় কাছাকাছি। পরিচিত মুখ দেখতেই চিত্রার মন নেচে উঠল। ছুটে গেল অহি আপার কাছে। চেরিও বেশ খুশি হয়েছে চিত্রা আপাকে দেখে।
চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব। স্কুল কলেজের গলি ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতেই বাহার ভাইকে চোখে পড়ল চিত্রার। পাড়ার মোড়ের বড় পিলারটার সাথে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট ফুঁকে যাচ্ছে। দুনিয়ায় যেন তার এটার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নেই। চিত্রা আর চোখে তাকালো, মিনমিন করে বলল, বাহার ভাইয়ের কাছে এলেই সব জ্বলে যায়, হোক সেটা নিকোটিন কিংবা হৃদয়। নিজের কথায় নিজেই অবাক হলো চিত্রা। অহি আপা শুনে ফেলল না তো। ভয়ে ভয়ে অহি আপার দিকে তাকালো সে। অহি তখন ফোনে ব্যস্ত। হাফ ছেড়ে বাঁচল যেন চিত্রা। একটা রিক্সা চলে যাচ্ছে অদূরে। চিত্রার জুতোর ফিতাটা কিছুটা খুলে যাওয়ায় উপুর হয়ে বসে ফিতাটা লাগিয়ে নেয় সে। অহি আর চেরি বেশ খানিকটা সামনে গিয়ে দাঁড়ায়। বাহার সিগারেট শেষ করে হাসিমুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলেই সবাইকে অবাক করে দিয়ে একটা চলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে। 3 মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হলো এলাকা। বাহার কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইল। নির্ব রাস্তা তুমুল চিৎকারে সরব হল। আশেপাশের মানুষগুলো আকস্মিক ঘটনার হতভম্বতা কাটিয়ে ছুটে আসলো মেয়েগুলোর কাছে। বাহারও থমকে দাঁড়ানো নিশ্চল পাগুলো কোনমতে টেনে নিয়ে এসে দাঁড়ালো মাটিতে লুটিয়ে পড়া চেরির পানে। ছোট্ট মেয়েটা কেমন করে যন্ত্রণায় হামাগুড়ি দিচ্ছে। পাশেই চিত্রা তার বাহাত ধরে লাফাচ্ছে। মেয়েটার বাহাতটাও বিধ্বস্ত প্রায়। অহি কাকে জড়িয়ে ধরবে ভেবে পেল না। ছোট্ট চেরি গাল ধরে চিৎকার করে কাঁদছে। চিত্রা নিজের বাহাত ধরে লাফাচ্ছে। হুট করে সুন্দর মুহূর্তটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। এলাকার মানুষ খবর পাঠালো চিত্রাদের বাড়ি। চিত্রা নিজের জ্বলন্ত হাতটা নিয়েই নিচে বসে পড়ল। চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলা চেরিকে ডান হাত দিয়ে অনবরত ধাক্কানো শুরু করল। সাথে তার তুমুল আহাজারি। ছোট্ট চেরি নিবিড় নিস্তব্ধ হয়ে পড়ে রইল। চিত্রা কিংবা চেরি কাউকে ধরল না অহি, বরং ছুটে গেল তার থেকে 5 হাত দূরের বিশাল দোকানটার দিকে। তার ছুটে যাওয়াটা যেন এ মুহূর্তে আরেক অপ্রত্যাশিত কাজ। বাহার চেরিকে কোলে তুলে নিল আর চিত্রার হাত ধরে টেনে তুলল। লোকটা বোধহয় এ প্রথম এতটা হতভম্ব হয়েছে। মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। কোনো মতে চিত্রাকে ধমকে বলল, উঠো তো, এখানে বসে থাকলে কোনো সমাধান হবে না, উঠো দ্রুত। তুমি না অনেক সাহসী। চেরির অবস্থা কিন্তু খারাপ। চিত্রার বাহাতটা কেমন যেন অবশ হয়ে গিয়েছে ততক্ষণে। তবুও মস্তিষ্ক তার সচল। চেরির কথা সেই সচল মস্তিষ্কের নিউরনে ঝড় তুলল। চিত্রাও উঠে দাঁড়ালো। ক্রন্দনরত মুখখানা নিয়ে অসহায়ের মতন প্রশ্ন করল বাহারকে, আমার চেরি ঠিক হয়ে যাবে তো? বাহার ভাই। বাহার কেবল ক্রন্দনরত মেয়েটার মুখের দিকে তাকালো। চিত্রাদের বাড়িতে এসেছে, পুরো 12 মাস সম্পন্ন হলো, কিন্তু এভাবে মেয়েটাকে বোধহয় দেখা হয়নি। কখনো তাকানোর প্রয়োজনই বোধ করেনি। আজ কিঞ্চিত মায়া হচ্ছে মেয়েটার জন্য। নিজেরও পুরোটা হাত ঝলসে গেছে, তবু মেয়েটার চিন্তা সব ছোট বোনের জন্য। হয়তো এই আচরণটার জন্য এত মায়া লাগছে। তন্মধ্যেই ছুটে এলো অহি। হাতে তার বড় বড় 2টি পানির বোতল। সে ব্যতিব্যস্ত হাতে একটা পানির বোতল বাহারের দিকে এগিয়ে দিয়ে কোনো মতে বলল, বাহার ভাই, চেরির মুখে হসপিটাল না যাওয়া অবধি পানিটা ঢালতে থাকবেন। আমি চিত্রাকে নিয়ে পরের রিকশায় আসছি। পানি ঢালা থামাবেন না কোনো মতে। এই মুহূর্তে এসে অহির চিত্রার প্রতি এতটা ভালোবাসায় বাহার মুগ্ধ। মুগ্ধতা কাটিয়ে বাহার পানির বোতলটা নিয়ে ধপ করে উঠে বসল রিকশায়। অহি চিত্রাকে সাবধানে টেনে পরের রিকশায় উঠল। নিজের হাতে থাকা দ্বিতীয় বোতলটার মুখের ঢাকনাটা খুলেই চিত্রার হাতে অনবরত পানি ঢালতে লাগল। 2টো রিকশাই গন্তব্য ধরল হসপিটালের। অহি চিত্রার হাতে পানি ঢালছে আর সান্ত্বনার স্বরে বলছে, কিছু হবে না তোর, ভয় পাচ্ছিস না তো? এই যে অহি আপা, আছি তো তোর সাথে, কোনো ভয় নেই তোর। আহ্লাদে আর যন্ত্রণায় চিত্রার কান্নারা আরও শব্দ তুলল। অহি কেবল ব্যথাতুর চোখে ছলছল তাকিয়ে রইল। বনগুলো যে তার প্রাণ। এভাবে সুন্দর ফুলগুলোর মূর্ছে যাওয়াটা যে সে মানতে পারছে না। নয়, হসপিটালের করিডোরে কত মানুষের আনাগোনা। সরকারি হসপিটালে তুলনামূলকভাবে ভিড়টা একটু বেশিই থাকে। হইচই ভিড়ে পরিপূর্ণ করিডোরে একটা আতঙ্কিত পরিবার দাঁড়িয়ে আছে। বুকের ভিতর তাদের ঝড়ের তীব্রতায় হাহাকার করে উঠছে। এক একটা মানুষ যেন পাথর হওয়ার উপক্রম। চেরির মা কাঁদতে কাঁদতে দিশাহারা প্রায়। বড় চাচিও কাঁদছে। কেবল কাঁদছেন না চিত্রার মা। মুখচোখ তার শক্ত, কঠিন। মা জাতির মুখচোখ এতটা কঠিন সচরাচর হয় না, তবে এই ভদ্রমহিলার হয়েছে। বরাবরই সে একটু শক্ত প্রজাতির মানুষ। খুব সহজে সে নেতিয়ে যান না। নারী জাতি স্বভাবসুলভ কোমল হয়, কিন্তু চিত্রার মা ঠিক উল্টো। সে বারবার ধমকে ধমকে ছোট যাকে চুপ থাকতে বলছেন। এমন করলে যে অসুস্থ হয়ে যাবে। তৃষান আর দিহান ও কাঁদছে। বোনদের তারা খুব বেশি ভালোবাসে। তুহিন ছোট ভাইদের সান্ত্বনার স্থল হয়ে দাঁড়িয়ে আছে। মুসুদের জন্য যে তুমুল ছোটাছুটি হচ্ছে সেটা করছে বাহার। চেরির বাবা প্রবাসী, তিনি বছরের 1-2বার ছুটিতে আসেন। উনাকে এখনো কিছু জানানো হয়নি। চিত্রার বাবা ডিউটিতে ছিলেন, তাকে জানানো হয়েছে সে আসছেন। আফজাল সওদাগর শহরের বাহিরে গিয়েছিলেন ব্যবসায়িক কাজে। আর তুহিন যেহেতু সবাইকে ভরসা দিচ্ছে, তাই এই ওষুধের দায়িত্বটা পড়ল বাহারের কাঁধে। বাহার কোনো রূপ অবহেলা না করে তার কাজ চালিয়ে যাচ্ছে। চেরিকে আর চিত্রাকে আলাদা আলাদা থিয়েটারে নেওয়া হয়েছে। ওদের অবস্থা ভীষণ গুরুতর।
তবে অহিকে শিফট করা হয়েছে একটা কেবিনে, কারণ ভয়ানক এই পানীয়ের কিঞ্চিত ছিটে অহির ডান হাতের কিছু কিছু জায়গায় পড়েছে। তখন বোনদের জন্য অনুভব তত্ত্বা না করলেও হসপিটালে আসার পর জ্বলে যাচ্ছিল। অতঃপর তারও চিকিৎসা শুরু হলো। প্রায় ঘণ্টা খানেক পেরুতেই ছুটে এলো নুরুল সওদাগর। চোখে মুখে লেপ্টে থাকা উৎকণ্ঠা, শরীরে জড়ানো আইনের পোশাক। এসেই প্রথম দফায় প্রশ্ন ছুড়ল, চেরি, অহি কেমন আছে? ঠিক আছে ওরা? ঠিক এই মুহূর্তে প্রশ্নটা স্বাভাবিক হলেও বাহারের ভীষণভাবে কানে লাগল। প্রশ্নটা কেমন যেন খচখচ শব্দ তুলল সন্দেহের ঝুড়িখানায়। ওদের খবর জানায়নি এখনো। বাবা, চিত্রারও বাহারটার বেশ বাজে অবস্থা। বাবার প্রশ্নের উত্তরটা তুহিন বেশ বুদ্ধিমানের মতন দিল। বাবাকে যেন স্মরণ করিয়ে দিল চিত্রাও ভুক্তভোগী। নুরুল সওদাগর কিছুটা বিব্রত হলেন। অতঃপর প্রহর গুনলেন কিছু ভালো খবরের। বাড়ি থেকে চাঁদনির অনবরত ফোন আসছে। ফুপুকে তার কাছে রেখে আসা হয়েছে। মেয়েটারও তো এখন প্রায় গর্ভকালীন শেষ সময়। একটা চাপ হয়তো ওর শরীরও নিতে পারবে না। অবশেষে টান টান উত্তেজনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে এলো ডাক্তার। সব হুড়মুড় করে উঠে দাঁড়ালো। ডাক্তারের সম্মুখে এসে দাঁড়ালো, তবে প্রশ্ন করার সাহস হলো না কারো। মনের মাঝে ভয়গুলো আকাশ ছুঁয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে প্রশ্নটা প্রথম বাহারি করল, ওদের কি অবস্থা? কতটুকু ক্ষতি হয়েছে? হাতের গ্লাভস খুলতে খুলতে বয়স্ক ডাক্তার ভয়ে মুখিয়ে থাকা পরিবারটার দিকে দৃষ্টি দিলেন। খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, আমরা প্রাথমিক পর্যায়ের চিকিৎসা দিয়ে ফেলেছি। কেমিক্যালটা পড়ার পর আপনারা পানি দেওয়াতে অনেকটা রক্ষা হয়েছে। এসি ডো পড়ার পর একমাত্র পানি দিলেই এটার প্রকোপ অনেকটা কমে যায়। তবে ছোট বাচ্চাটার শ্বাসনালী আর ডান গালটার অবস্থা ভালো না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। লাইফ সাপোর্টে রাখা আছে। আর যে মেয়েটার বাহাত পুড়েছে, ওর এতক্ষণ জ্ঞান না থাকলেও এখন জ্ঞান ফিরেছে। ওর হাতের অবস্থাও ভালো না। আপনাদের সাথে দেখা করতে চাচ্ছে। অবস্থা বলা যায় তত সুবিধার না। আর যার ছিটকে এসে অল্প স্বল্প লেগেছে তাকে পুরো চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন ঘুমের ইনজেকশনের কারণে ঘুমিয়ে আছে। চেরির মায়ের হাউমাউ করে কান্না বাড়ল। প্রতিটি প্রাণ যেন এমন একটা খবরে আহত হলো। চেরি আর চিত্রাই ওই বাড়ির প্রাণ। তাদের অস্বাভাবিক এমন ঘটনায় সবারই প্রাণ ঝরে যাওয়ার উপক্রম। নুরুল সওদাগর ততক্ষণে তার পুলিশ টিমকে খবর জানিয়ে দিয়েছে। এমন একটা ঘটনা যেই করেছে তাকে বাঁচতে দেওয়া হবে না। চেরির মা কাঁদতে কাঁদতে যখন ক্লান্ত প্রায় মুনিয়া বেগম ছুটে গেলেন নিজের মেয়ের কাছে। ডাক্তার তো বলেছে মেয়েটার জ্ঞান ফিরেছে, কথা বলতে চায়। মেয়েটাকে অবশ্যই সাহস দিতে হবে। মুনিয়া বেগমের পিছে পিছে তুহিন, দিশান সবাই গেল। এমনকি এতক্ষণের কাঁদতে কাঁদতে ক্লান্ত হওয়া চেরির মা অবনী বেগমও গেলেন নিজের বড় জায়ের হাত ধরে। সওদাগর বাড়িটা এমনই, এখানে আমি তুমি বলে কিছু নেই। এখানে সবাই মিলে আমরা। নারী মহলে কথা কাটাকাটি, কিঞ্চিত রেশারেশি থাকলেও বাড়ির বাচ্চাদের প্রতি সবাই সহনশীল, নমনীয়। এক রকমের ভালোবাসা প্রতিটা সন্তানের জন্য। চিত্রার অনবরত শ্বাস নেওয়ার ভঙ্গি বলে দিচ্ছে মেয়েটা কতটা অসহনীয় ব্যথায় কাতরাচ্ছে। মুনিয়া বেগম এসেই মেয়ের ডান হাতটা চেপে ধরলেন। এতক্ষণের শক্ত দুই মানবী মেয়ের অসহায়ত্ব দেখে ঝরঝর করে কেঁদে দিলেন। মুঠোয় রাখা মেয়ের হাতটা পরম স্নেহে কতক্ষণ আদর করে দিল। খুব যত্নে চুমু এঁকে দিল। চিত্রা কোনো রকমে উচ্চারণ করল, আমার চেরি কেমন আছে আম্মু? অবনী বেগম এগিয়ে এলেন। এতক্ষণ তার মুখে যে ভয়াবহ কান্নাটা ছিল এখন সেটা গিলে ফেলেছে। চিত্রার মাথায় হাত বুলিয়ে ক্ষীণ স্বরে বললেন, সবাই ভালো আছে, তুই চিন্তা করিস না, সুস্থ হয়ে উঠ। চিত্রা ছোট চাচির দিকে তাকালো। ঠোঁট ভেঙে তার কান্না এলো। ছোট চাচি যে খুব সাবধানে মিথ্যে কথা বলার প্রয়াস চালিয়েছে সেটা বুঝতে তার বাকি রইল না। তন্মধ্যেই চিত্রার কক্ষে হুড়মুড় করে প্রবেশ করল চিত্রার বাবা নুরুল সওদাগর। এসেই মেয়ের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার কলেজের সামনে নাকি কোনো বখাটে ছেলের সাথে আজ ঝামেলা করেছ? এটা কি সত্যি? এমন ভয়াবহ সময়ে এই প্রশ্নটা যেন নেহাত বেমানান মনে হল। চিত্রা কেবল ফ্যালফ্যাল করে তার বাবার দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তটাতে বোধহয় সে বাবার স্নেহ ছাড়া কিছুই প্রত্যাশা করেনি। নুরুল সওদাগর স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠল। ধমকে বলল, তুমি নিজেই যেচে বিপদ ডেকেছ। তোমার সাথে ভুক্তভোগী ওই নিষ্পাপ দুটি মেয়েও। তোমাকে বারবার বলেছি সাবধান হওনি। সব জায়গায় দেখিয়ে গেছ নিজের দোষীপনা। খুব সম্ভবত আজ সকালে যে ছেলের সাথে ঝামেলা করেছ সেই এ কাজটা করেছে। নিজে যেচে বিপদ এনেছ, এবার ভুগতে থাকো। আমার তো আফসোস হচ্ছে ওই মেয়ে দুটির জন্য। পুড়লে তুমি একাই পুড়তে, ওদের তো দোষ ছিল না। কক্ষে অবস্থানরত প্রতিটি মানুষ অবাক হয়ে নুরুল সওদাগরকে দেখে গেল। বাবার এমন উক্তি আদব সাজে, তাও মেয়ের এ অবস্থায়। নির্বতাকে আরেক ধাপ অবাক করে কেবিনের দরজায় দাঁড়িয়ে থাকা বাহার ভাই বলে উঠল, এমন বাবার মেয়ের কেবল পুড়ে যাওয়া না, মরে যাওয়া উচিত। বাহারের কথায় মিষ্টি হাসল চিত্রা। বাচকের কোণ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। কাপা কণ্ঠ, মুখে হাসি নিয়ে সে বলল, আমিন। নির্বতা বাড়ল, বিষাদ বাড়ল। চিত্রা অনুভব করল শরীরে পড়া এসি ডো বোধহয় এত জ্বালায়নি যতটা বাবার কথা জ্বালিয়েছে। চামড়া পুড়ে যাওয়ার জ্বালার চেয়ে হৃদয় পুড়ে যাওয়ার ব্যথা বেশি। চামড়ায় প্রলেপ লাগানো যায়, হৃদয়ের গতি কি? কেবল ক্ষত বয়ে বেড়ানো ছাড়া।
গিটারের শব্দটা থামল। পরিবেশে তখনও অভিযোগের সুরগুলো ভেসে বেড়াচ্ছে। অভিযোগ করা মানুষটা নিশ্চুপ, নিরুত্তর। মধ্যরাতে শো শো করা বাতাসের কারণে মাঝে মাঝেই গানের তাল কেটেছিল, কিন্তু অভিযোগের ঝুড়ি হালকা হয়নি। অভিযোগগুলো বেশ শক্তপোক্ত কিনা। ফোনের স্ক্রিনে ছোট্ট মেসেজ আসতেই কালো আধারিয়া স্ক্রিনটাতে আলো জ্বলে উঠল। তত প্রয়োজনীয় বার্তা না, ইন্টারনেট প্যাকেজের মেসেজ। বাহার দৃষ্টি রাখল ফোনের স্ক্রিনটাতে। রাত 3:07। রাতটা কেমন ফাঁকা ফাঁকা, পানসে বিষণ্ণ লাগছে যেন। ছাদের হরেক রকমের ফুল গাছের ফুলগুলো থেকে মিশ্রিত একটা ঘ্রাণ ভেসে আসছে। মিশ্রণের কারণে ঘ্রাণটা ঠিক মিষ্টি লাগছে না, বরং কিছুটা উদ্ভটি লাগছে। বাহার মুখ চোখ কুচকালো। এই হরেক রকমের ঘ্রাণের থেকে তার পুড়ে যাওয়া নিকোটিনের ঘ্রাণটা বোধহয় বেশি ভালো। হুট করেই ভীষণ ধোঁয়া উড়ানোর তৃষ্ণা পেল তার। প্যান্টের পকেট তন্ন তন্ন করে সে দেশলাইয়ের বাক্সটা ছাড়া আর কিছুই পেল না। প্রয়োজনের সময় প্রয়োজনীয় জিনিসটা না পেলে বিরক্তের স্রোত বয়ে যায় শরীরে। বাহারের ক্ষেত্রেও তাই ঘটল। বিরক্তিতে কপাল কুচকালো। দুপুরেই তো সিগারেটটা শেষ হলো, তারপর এত অঘটনের কারণে আর কেনা হয় না। ভাবতেই একটা হতাশার শ্বাস বেরিয়ে এলো। এই মুহূর্তে সিগারেটটা বেশি প্রয়োজন। পানসে রাতটাকে ধোঁয়ায় উড়িয়ে দিলেই বিষণ্ণতা কিছুটা কমবে। এলোমেলো ঝাঁকড়া চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ে গায়ে জড়ানো টি শার্টটার অনেক অংশই ভিজে গেছে। সেদিকে খেয়াল দিল না বাহার, বরং আস্তে ধীরে পা ফেলে সে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নিচে চলে এলো। চিত্রাদের বাড়ির ছাদে যেতে হলে তাদের মেইন দরজার বাহিরে এসে সিঁড়ি বেয়ে যেতে হয়। সেই সুবাদে বলা যায় কে কখন ছাদে যায় আসে তা এতটা বুঝতে পারে না ঘরের ভেতরে লোকজন। ছাদ থেকে নেমে যেই না মেইন গেট পার হয়ে বাহিরে যেতে নিবে, তন্মধ্যেই চিত্রাদের বাড়ির বৃদ্ধ দারোয়ান বাহারকে ডাক দিল। বাহার চাচা, আম্মাজান গো, কি খবর? আপনি তো দেখা আইছিলেন তাই না? যেতে যেতেও থেমে দাঁড়ালো বাহার। বয়সের ভারে কুচকে যাওয়া চামড়ার মানুষটার দিকে তাকালো। রাতের রাস্তার সোডিয়ামের হলদেটে আলোয় লোকটার কালো কুচকুচে মুখটা চিলিক দিয়ে উঠল। বৃদ্ধ দারোয়ানের চোখের কোণে অশ্রুদের ভিড় চোখ এড়ায়নি। বাহার অনেকটা এগিয়ে গিয়েছিল বলে লোকটা থেকে বাহারের অবস্থান প্রায় 7-8 হাত। বাহার পিছিয়ে এলো। বৃদ্ধ দারোয়ানের বরাবর দাঁড়িয়ে প্রশ্ন করল, আপনি ঘুমাননি চাচা? না চাচা, বাড়ির ফুলগুলানের এই অবস্থা, আমি কেমন কইরা সুখের নিদ্রা জামুকো? লোকটার কথায় বাহার কিঞ্চিত অবাক হলো। বাড়ির সামান্য দেহরক্ষী অবধি মেয়েগুলোর চিন্তায় ঘুমায়নি, অথচ সে দিব্যি এসে 1 ঘন্টা ঘুমিয়ে নিল। অদ্ভুত কইলা না তো চাচা, আমারা ভালো আছে? বাহার মুখ ছোট করল, বিষ মুখে উত্তর দিল, না চাচা, তত ভালো নাই। তবে অহির ততটা ক্ষতি হয়নি। সে কাল পরশুই বাসায় চলে আসতে পারবে। চেরি আর চিত্রারই অবস্থা খারাপ। বৃদ্ধ লোকটা ফ্যালফ্যাল করে কেঁদে দিল। চোখের পানিগুলো বাহারের কাছে মুক্তোর দানার মতন লাগলো। সে কেবল নির্বিশেষ তাকিয়ে রইল ক্রন্দনরত আবু চাচার দিকে। পুরুষ মানুষদের কান্না করাটা ঠিক মানানসি না হলেও আবু চাচার কান্নাটা বেশ মায়া মায়া। কালো কর্কশ মুখটার দিকে তাকালে কোনো টান অনুভব না হলেও কান্নার মাঝে অগাধ ভালোবাসা আছে। বাহার লোকটার ডান বাহুতে ভরসার হাত রাখল, আশ্বাস দিয়ে বলল, কান্না করবেন না চাচা, আল্লাহ রে ডাকেন। কান্না করে আর কি বা হবে? আবু চাচা নিজের ডান হাতের তালুর সাহায্যে চোখের অশ্রুবিন্দুগুলো মুছল। তবুও ভিজে ভিজে জল বিন্দুগুলো লেপটে আছে গালে। কান্না থামিয়ে লোকটা ভীষণ অসহায় কণ্ঠে বলল, জানো বাবা, এ বাড়ির মানুষগুলা বড্ড ভালো। অহি মামুনি শান্ত ছিল ছোটবেলা থেকে। ওর জন্য কারো চিন্তা ছিল না, কিন্তু চিত্রা মামুনি ছিল অনেক দুষ্টু। একটু চোখের পলক পড়তেই মেয়েটা গেইটের বাহিরে চলে যেত। অনেক নাকানি চুবানি খাওয়ালেও দিন শেষে মেয়েটা কত যত্নশীল ছিল। আর চেরি মামুনিরে তুমি দেখলাই, ও গো এত বিপদ হইব ভাবি নাই। সবই পাপের ফল বুঝলা। বাপ মায়ের পাপ সন্তানরে ধরে। শেষের কথাটুকু বাহারের মনে দারুণ সন্দেহ জাগালো, কিন্তু সে প্রকাশ করল না। কারণ সে এতটুকু জানে, আবু চাচা অনেক বিশ্বস্ত লোক। যে বাড়ির নুন খায় সে বাড়ির খারাপ চাইবে না। হয়তো এখন অতি আবেগে কথাটা বের হয়ে গেছে, না হয় এটাও বের হতো না। মনুষ্য জাত এমনই, এদের আবেগের স্রোতও এত বেশি যে আবেগের বসে এদের বিবেকের মাঝে মাঝে কার্যক্ষমতা লোপ পায়। বাহার আবু চাচাকে ঘরে পাঠিয়ে নিস্তব্ধ রাস্তায় পা বাড়ালো। ঘুমিয়ে আছে রাতের শহর, তাই তো এত নিশ্চুপ। চিত্রাদের রাজধানীর নামকরা প্রাইভেট হসপিটালে ট্রান্সফার করা হয় নুরুল সওদাগরের হম্বিতম্বিতে। কোনোমতেই সে এই সরকারি হসপিটালে মেয়েদের রাখবেন না। ভালো চিকিৎসা পেতে হলে তার মতে প্রাইভেট হসপিটালের বিকল্প নেই। বাহারের তখন এসব জিনিসগুলো একটু বেশি বেশি মনে হয়েছিল। যে বাবার মেয়ের বাঁচা মরা নিয়ে ভাবনা নেই, তার হসপিটালের পরিবেশ নিয়ে ভাবনাটা নেহাত হাস্যকর মনে হলো। এমন গা জ্বালানো আদিক্ষেতা বাহারের ঠিক সহ্য হয়নি, তাই সে রাত 11টার দিকেই চলে এসেছে। বাড়িতে আপাতত চাঁদনী, ফুপুর ছেলে অনয় আর চাঁদনির স্বামী ছাড়া কেউ নেই। সবাই হসপিটালে। চিত্রার বড় চাচাও চলে এসেছে। চিত্রার ছোট চাচাকেও জানানো হয়েছে, উনিও যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করবে। চিত্রাদের এলাকায় এত রাতে অবশ্য কোনো দোকান খোলা নেই। বড়লোকের অভিজাত এলাকা কিনা। বাহার চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে একটা বিরক্তের শ্বাস ফেলল। একটা বিদঘুটে রকমের শব্দ বের হয়ে এলো মুখ থেকে। পায়ের সামনে পড়ে থাকা খোলা বোতলটাকে ডান পায়ে লাথি দিয়ে তাচ্ছিল্য করে বলল,
শালা বড়লোক হলেই ঝামেলা। সামান্য সিগারেট খেতে কিনা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হচ্ছে। সামান্য একটা সিগারেটই যদি না পাওয়া যায়, তবে তোদের এত বড়লোকই ভাবসাব দিয়ে কি লাভ? সিগারেট রাখে না ভদ্র এলাকা, অথচ এক একটা বড় বড় পার্টির নাম করে মদও খেয়ে টাল হয়ে থাকে। নারী নে 60 টাকা উড়ায়, সব রাতে করে। দিনেই এসব বড়লোকেরা সাধু সাজে। যত সব ফাউল লোকজন। আমাদের গরিবদের ধোয়া উঠানোর আনন্দটাও তাদের সহ্য হয় না। গরিবদের শখ, আহ্লাদ, খুশিতে লাথি মেরেই যেন এদের চিরসুখ অনির্দিষ্ট। গন্তব্যহীন হেঁটে অবশেষে বড় রাস্তার মোড়ে খুপুরির মতন চায়ের দোকানটা খোলা পেল বাহার। সেখান থেকে এক প্যাকেট সিগারেট কিনে যেই না বাড়ির পথে পা বাড়াতে নিল, হঠাৎ মনে হলো তখনের অতিকষ্টে মিষ্টি হাসি দেওয়া মেয়েটাকে একটু দেখতে যাওয়া উচিত। কি নিদারুণ কষ্টি না মেয়েটা পেয়েছে। আধা ঘন্টার পথ একা একা বেখেয়ালিভাবে হেঁটে অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো বাহার। অথচ বাহারের জীবনে এতগুলো দিনেও কোনো গন্তব্য ছিল না। এক রাতের মধ্যে কিছুক্ষণের জন্য হলেও বাহার ভাইয়েরও একটা গন্তব্য হলো। ফোনের স্ক্রিনের সময় দেখার জন্য দৃষ্টি দিতেই দেখল একদম 4টা বাজে। ছোট্ট একটা শ্বাস ফেলল বাহার। অলস, ধীর, ক্লান্ত শরীরটাকে টেনে টেনে সাদা ধবধবে পরিষ্কার হসপিটালের 3 তলায় নিয়ে গেল। করিডোরে মানুষ নেই তেমন। বাহার যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে প্রায় অনেকটা দূরে তুহিন চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তুহিনের কাঁধে মাথা রেখে দিশান ঘুমাচ্ছে। বাহার যতটুকু জানে, হসপিটালের নিচে তলায় একটা বিরাট জায়গা আছে যেখানে রোগীদের সাথে আসা মানুষরা থাকে। হয়তো বাকিরা সেখানেই। বাহার ধীর গতিতে গুনে গুনে পা ফেলে চিত্রার কেবিনের সামনে দাঁড়ালো। যেই না কেবিনের দরজা খুলতে যাবে, তুহিনের ঘুম ঘুম ভরাট কণ্ঠ ভেসে এলো, বাহার ভাই, আপনি যে। বাহারের ভরকে যাওয়ার কথা থাকলেও সে বেশ স্বাভাবিক রইল। দরজার হাতলেই হাতটা রেখে ঘাড় ঘুরিয়ে তুহিনের দিকে তাকালো। অতঃপর তার গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, হ্যাঁ, দেখতে এসেছিলাম তোমাদের। তুমি বিশ্রাম করো। তুহিন আর কোনো প্রশ্ন করল না, প্রতিক্রিয়া জানালো না। বাহার ভাইয়ের কথা পালন করে সে আবার চোখ বন্ধ করে ফেলল। মিনিট 2 পেরুতেই ভারী ভারী শ্বাস ফেলল। বোধহয় ঘুমিয়ে গেছে। বাহারের হুট করেই মনে হলো এত রাতে আর দেখা করার প্রয়োজন নেই। যেই না সে হালকা খুলে যাওয়া দরজাটা আটকে দিয়ে চলে যেতে নিল, পেছন থেকে মুমূর্ষু ডাক ভেসে এলো, বাহার ভাই। বাহার আর পা আগাতে পারল না। পিছে ঘুরে বিছানায় লেপ্টে থাকা চিত্রার দিকে তাকালো। মেয়েটা এত রাত অবধি জেগে আছে। মেয়েটার হাতে এই মোটা ব্যান্ডেজ। কাল হয়তো ওর আর চেরির সার্জারি নিয়ে আলোচনা হবে। বাহারকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্বিতীয় ডাক দিল চিত্রা, বাহার ভাই, আসেন। এমন ডাক ফিরিয়ে দেওয়ার আগ্রহ বাহারের মাঝে আর দেখা গেল না। সে ধীর গতিতে চিত্রার কেবিনে প্রবেশ করল। কেমন হিমশীতল রুমখানা। বাহারের এতক্ষণের কিঞ্চিত ঘেমে থাকা শরীরটা শিরশির করে উঠল কৃত্রিম শীতলতায়। বাহার যেতে যেতে একবারে চিত্রার বেডখানার সামনে গিয়ে দাঁড়ালো। পাহতে মাথা অবধি মেয়েটাকে পরখ করে বলল, কেমন আছো? এমন অসময়ে অদ্ভুত প্রশ্নটা যেন বাহার ভাইয়ের মুখেই মানায়। ভোতা যন্ত্রণা নিয়ে বিষাদ হেসে চিত্রা উত্তর দিল, আমি তো সবসময় ভালো থাকি। তা ঘুমাওনি কেন? বাহারের প্রশ্নে চিত্রার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। বাহারকে বিব্রতবোধ করাতে বলে উঠল, আপনার অপেক্ষায়। বাহার হাসল। বাহার খুব সহজে হাসে না। আবার হয়তো হাসে, কিন্তু চিত্রাদের বাড়ির মানুষদের সামনে তেমন হাসে না। মেয়েটা যে এমন যন্ত্রণার মাঝেও ঠাট্টা করছে, তা বাহারের বেশ লাগলো। বাহারও উত্তরে বলল, বাহারের অপেক্ষায় থেকো না মেয়ে, কংক্রিটের হৃদয় তো, আবেগ ছয় কম। অঘোষিত অপেক্ষাদের পরে মৃত্যু হবে। অথচ তুমি তো পুষ্পপ্রেমী, কাটায় কেন এত ঝোঁক? মিষ্টতা নিতে না হয় একটু আধটু কাটার ঘা হলই। এতে যদি আস্ত একটা বাহার ভাই পাই, তাতে ক্ষতি কি? বাহার কিন্তু পুড়িয়ে দিতেই জানে কেবল। কতটা পুরায় বাহার? সিগারেটের মতন, নাকি তার চেয়েও বেশি? বাহ, আজ মেয়েটা কথায় যে তার বুদ্ধি করেছে বোধ হয়। বাহার চিত্রার অসুস্থতায় জীর্ণশীর্ণ হয়ে যাওয়া মুখটার দিকে তাকালো। খুব ক্ষীণ স্থির কণ্ঠে বলল, রঙ্গনা যদি জ্বলতে আসে তবে কিঞ্চিত না হয় কম পুরাবো। চিত্রা ফিক করে সকল যন্ত্রণা ভুলে হেসে উঠল। বাহার সেই মুখটার দিক থেকে চোখ সরিয়ে চলে যেতে যেতে ধীর স্বরে গাইল। চিত্রা যাওয়ার পানে তাকিয়ে রইল কতক্ষণ। আপনমনেই প্রশ্ন তুলল, সত্যিই হবে না বাহার ভাই? উত্তর এলো না এ প্রশ্নের, কারণ মানুষটা ততক্ষণে অনেক দূর চলে গিয়েছে। বয়সন্ধির রঙ্গনার চোখ ঝাপসা করে জল এলো। ঠোঁট ফুলিয়ে বলল, আমি ভালো নেই বাহার ভাই, ভালো নেই আমি। 1-2 আরও একটা দিন এলো হাজারো আশঙ্কা নিয়ে। চেরির অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। চিত্রারও তেমন হুঁশ নেই। গতকালও মেয়েটা যতটুকু ভালো ছিল, আজ তার একাংশও ভালো নেই। সারাটা দিন সকলের কেবল সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে গেল। কোনো ভালো খবর যেন আসে সে আশায়। বাহারকে সারাদিনও আর দেখা যায়নি। আসেনি হসপিটাল। নুরুল সওদাগর ইনভেস্টিগেশনে নেমে গিয়েছেন খুব কঠিনভাবে। হুট করেই বিকেলে পাওয়া গেল আরও একটা চাঞ্চল্যকর খবর। মহিন নাকি আজ ভোরেই সিলিং ফ্যানের সাথে ঝুলে গিয়েছে। পুলিশ যখন তার খোঁজে তার বাসায় গেল, তখন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নুরুল সওদাগরের সন্দেহের খাতায় ছিল কলেজের বখাটে ছেলেটা এবং মহিন। বখাটে ছেলেটা নাকি চিত্রার এমন ঘটনা শোনার পরই উধাও হয়ে গেছে, আর মহিন তো মৃতই। খুব সহজ সরল কেসটা হুট করেই জটিল হয়ে গেল।
মহিনের মৃত্যুটা খুন ও নাকি আত্মহত্যা তা নিয়ে সাড়া পড়ে গেল। সব গুছিয়ে থাকা জিনিস যেন হুট করেই এলোমেলো হয়ে গেল।